দীপা দুদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করেছেন। বই নিয়ে ঘরের এক কোণে বসে থাকে আলো, পাতা উল্টায়। এমন নিবিষ্ট তার ভাবভঙ্গি যে মনে হয় সে সত্যি সত্যি পড়তে পারছে। দীপা জানেন এটা এক ধরনের খেলা। মেয়েটা একা একা এই অদ্ভুত খেলা খেলে, তার কষ্ট হয়, কিন্তু করার কি আছে। এই মেয়েটির মধ্যে বড় কোনো পরিবর্তন এসেছে। রাতে এখন আর মোটেই বিরক্ত করে না, একা একা ঘুমোতে চায়। মাকে বাবার ঘরে গিয়ে ঘুমোতে বলে, বলার সঙ্গে সঙ্গে মাথাটা এমনভাবে নিচু করে ফেলে যাতে মনে হয় বাবা মার একসঙ্গে ঘুমানোর রহস্যের অজানা অংশটি এখন সে জানে। দীপা ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে রওনা হলেন। দারোয়ান এসে খবর দিল নিশানাথ বাবুর অবস্থা বেশি ভালো নয়, একটু পরপর বমি করছেন। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে? জি। খোঁজ নাও, এখনো আসছে না কেন? দারোয়ান মুখ নিচু করে বলল, মাস্টার সাহেব ব্যস্ত না আম্মা। দীপা বললেন, কিভাবে বুঝলে মারা যাচ্ছেন? বোঝা যায় আম্মা, শরীরে পানি আসছে, পিঠে চাকা চাকা কি যেন হইছে, মাথারও ঠিক নাই আম্মা। মাথা ঠিক থাকবে না কেন? বিড় বিড় কইরা সারাদিন কি যেন কয়, নিজের মনে হাসে। দীপার মন বেশ খারাপ হলো। তিনি হাতের কাজ ফেলে নিশানাথ বাবুকে দেখতে গেলেন। দূর থেকে দেখলেন নিশানাথ বাবু ঘরের বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার পাশে আলো। দূর থেকে মনে হচ্ছে তিনি আলোর সঙ্গে কথা বলছেন। এই দৃশ্যটিও অদ্ভুত। আলো অধিকাংশ সময় নিশানাথ বাবুর আশেপাশে থাকে, কেন থাকে কে জানে। দীপা বারান্দায় পা দেবার সঙ্গে সঙ্গেই আলো চলে গেল। দীপা বললেন, চাচা কেমন আছেন? নিশানাথ বললেন, বেশি ভালো না মা, তুমি একটু বসো আমার সামনে, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। দীপা বসলেন, কোমল গলায় বললেন, বলুন কি কথা? শুনতে তোমার কেমন লাগবে জানি না, আমার এখন কিছু অদ্ভুত ক্ষমতা হয়েছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি, ইচ্ছা করলেই মানুষের মাথার ভেতরেও ঢুকে যেতে পারি। দীপা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দারোয়ান মিথ্যা কথা বলেনি, মাথা খারাপেরই লক্ষণ। দীপা, জি? শুধু যে মানুষের কথা বুঝতে পারি তাই না, পশু পাখি জীবজন্তু সবার মনেই কি হচ্ছে তা বুঝতে পারি। ও আচ্ছা। নিম্ন শ্রেণীর জীবজন্তু মানুষদের মতো গুছিয়ে কিছু ভাবে না, ওদের চিন্তা ভাবনার সবটাই খাদ্য নিয়ে। অবশ্যই এদের মধ্যে অদ্ভুত কিছু ব্যাপারও আছে। এরা কি মনে করে জানো? প্রত্যেকেই ভাবে তারাই জীবজগতের প্রধান। পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাদের জন্যে, তাদের সুখ সুবিধার জন্যে। দীপা মৃদু গলায় বললেন, আমরা মানুষরাও তো তাই মনে করি, করি না? হ্যাঁ করি, কারণ মানুষ তো জন্তুই, জন্তু ছাড়া সে আর কি। হ্যাঁ তাও ঠিক। নিম্ন শ্রেণীর পশু পাখিরা মানুষদের কিভাবে জানো? তারা মানুষদের খুবই বোকা এক শ্রেণীর প্রাণী বলে মনে করে। ওরা আমাদের বোকামি নিয়ে সবসময় হাসাহাসি করে। তাই নাকি? হ্যাঁ তাই। ঘরের কোনায় জাল বানিয়ে মাকড়সা বসে থাকে, সেও মানুষের চরম মূর্খতা দেখে খিক খিক করে হাসে। দীপা কিছু বললেন না, খুব সাবধানে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। নিশানাথ বললেন, তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করলে না। দীপা হ্যাঁ না কিছুই না বলে দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। নিশানাথ বললেন, তোমার মনের ভিতর কি হচ্ছে আমি বলে দেই, তাহলে তুমি হয়তো আমার কথা বিশ্বাস করবে। দীপা বলল, বলুন। মাথার ভেতরে ঢুকতে ইচ্ছা করে না। কেন করে না জানো? করে না কারণ এটা অন্যায়, এটা ঠিক নয়,
কিছু না জানিয়ে হুট করে একটা মানুষের ঘরে ঢুকে পড়ার মতো, তাই না মা? দীপা পুরোপুরি নিশ্চিত হলো মানুষটির মস্তিষ্ক বিকৃতির কিছু বাকি নেই। বেচারার সমস্ত শরীর কি কুৎসিতভাবেই না ফুলে গিয়েছে। দেরি না করে তাকে বড় হাসপাতালে কিংবা ক্লিনিকে ভর্তি করিয়ে দেওয়া উচিত। দীপা, জি? আমার এই ক্ষমতা মানুষের কাজে লাগানো যায়। কিভাবে লাগানো যায় জানো? কিভাবে? মানুষের ভেতর মন্দ যেসব ব্যাপার আছে সেগুলি দূর করার জন্য আমি কাজ করতে পারি। মানুষ তো একজন দুজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাও ঠিক, তবে সব মন্দ মানুষকে ভালো বানানোর দরকার নেই। এমন সব মানুষদের ভালো করতে হবে যাদের ওপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ভর করে। যেমন ধরো রাষ্ট্রপ্রধান, দেশের বড় বড় নেতা। চাচা, আপনি ঘুমোন, আমার মনে হয় আপনার ঘুমোনো দরকার। নিশানাথ বাবু দীপাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে চললেন, যত দিন যাচ্ছে ততই অদ্ভুত সব জিনিস আমি জানতে পারছি। আমাদের এই মস্তিষ্ক অদ্ভুত একটা জিনিস, সব রকম স্মৃতি এর মধ্যে আছে। মানুষ যখন অ্যামিবা ছিল সেই স্মৃতিও আছে। আদি প্রাণ দীর্ঘকাল কাটল পানিতে, সেই পানির জগতে স্মৃতিও আছে মানুষের মাথায়। এক সময় অ্যামিবার বিকাশ হলো সরীসৃপ হিসেবে, হিংস্র সরীসৃপ, মানুষের আদি পিতা। সেই সরীসৃপের স্মৃতিও সঞ্চিত রইল, মস্তিষ্ক কিছুই হারায় না। চাচা, আপনি ঘুমোবার চেষ্টা করুন। আমি তো বেশি দিন বাঁচব না মা। যা আমি জেনেছি তা তোমাকে বলে যেতে চাই। বুঝলে দীপা, আমাদের মাথায় আছে লক্ষ লক্ষ বছরের স্মৃতি। আমাদের মস্তিষ্কের একটা অংশ সরীসৃপের মতো চিন্তা করে, একটা অংশ জলজ জীবের মতো চিন্তা করে, আর একটা অংশ... চাচা, আপনি ঘুমোতে চেষ্টা করুন প্লিজ চাচা। আচ্ছা মা, আচ্ছা, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে, তুমি যা বলবে তাই হবে, তুমি যা... নিশানাথ বাবু থামলেন। তীব্র ভয় তাকে আচ্ছন্ন করে ফেলল। মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি যা বলছেন সবই ভুল, সবই ভুল। উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, কিন্তু কল্পনা বলে তো মনে হয় না। না না, কল্পনা নয়, যা ঘটছে সবই সত্যি। একটু পরপর মাথায় বিচিত্র সব ছবি আসছে, অদ্ভুত সব ছবি। তিনি বুঝতে পারছেন ছবিগুলি কল্পনা নয়, স্বপ্ন নয়, বিভ্রম নয়, সবই স্মৃতি, অতি প্রাচীন স্মৃতি। 1000 বছর, লক্ষ বছর কিংবা আরও আগের কোনো স্মৃতি। কোনো কিছুই হারায় না। জীবজগৎ তার মস্তিষ্কে সমস্ত স্মৃতি ধরে রাখে। কখন প্রাণের বিকাশ হয়েছিল তিনি জানেন না। তার পড়াশোনা সীমিত, জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, কিন্তু এখন তিনি অনেক কিছু বুঝতে পারছেন। কেউ তাকে বুঝিয়ে দিচ্ছে। একসময় এই জগৎ ছিল প্রাণহীন। প্রাণহীন জগতে প্রাণের আবির্ভাব হলো। একটি যৌগিক অণু, প্রোটিন, সামান্য ক্ষুদ্র একটি অ্যামিনো অ্যাসিড, অথচ কি বিপুল তার সম্ভাবনা। একটি স্মৃতিধর অণু। কি রহস্য, কি অপার রহস্য! নিশানাথ বাবু ছটফট করতে লাগলেন। সহ্য হচ্ছে না, তার আর সহ্য হচ্ছে না। তিনি ঘুমোতে চান। ঘুম, শান্তির ঘুম, যেন কতকাল তার ঘুম হয়নি। কত অনন্তকাল ধরে তিনি জেগে আছেন। তিনি ব্যাকুল স্বরে বললেন, দীপা মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও। ডাক্তার এসে পড়েছেন। দীপা ভয় পাওয়া গলায় বলল, দেখুন তো ডাক্তার সাহেব, অনেকক্ষণ ধরে ছটফট করছেন। ডাক্তার রোগীর কপালে হাত রেখে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে, শরীরের এই অস্বাভাবিক উত্তাপ দ্রুত কমানো প্রয়োজন। বরফ জলে গা ডুবিয়ে রাখতে হবে। এছাড়া অন্য কিছু তিনি এই মুহূর্তে ভাবতে পারছেন না।
নিশানার চোখ মেললেন, ঘোলাটে চোখ। মনে হচ্ছে চারপাশের জগৎ তিনি চিনতে পারছেন না। ডাক্তার সাহেব বললেন, কেমন লাগছে? নিশানাত ফিসফিস করে বললেন, ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ, খুব বেশি। মাঝে মাঝে আবার চোখে দেখতে পাই না, সব ঝাপসা লাগে। ডাক্তার সাহেব বিস্মিত হয়ে বললেন, চোখে দেখতে পান না? না। জি না, সব সময় না, মাঝে মাঝে এরকম হয়। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ডাক্তার সাহেব, খুব যন্ত্রণা হচ্ছে, দয়া করে আমাকে ঘুম পাড়িয়ে দিন। ডাক্তার সাহেব একটা প্যাথিড্রিন ইঞ্জেকশন দিলেন, প্রচুর বরফের ব্যবস্থা করলেন। রোগীকে বরফ পানিতে ডুবিয়ে রাখতে হবে। এমন হাই ফিভার তিনি তার ডাক্তার জীবনে কখনো দেখেননি। অবিশ্বাস্য ব্যাপার। বরফ চলে এলো। ডাক্তার সাহেবকে সেই বরফ ব্যবহার করতে হলো না। তার আগেই রোগীর জ্বর কমে গেল। এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। ডাক্তার সাহেব বললেন, রোগীকে এখানে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি করিয়ে দিন। দীপা বললেন, এর কি হয়েছে? আমি ধরতে পারছি না, হাসপাতালে বড় বড় ডাক্তার আছেন, তারা হয়তো বুঝতে পারবেন। দীপা কি করবেন বুঝতে পারলেন না। নিশানাথ বাবুকে হাসপাতালে পাঠাতে তার মন সায় দিচ্ছে না। হাসপাতালে তাকে কে দেখবে? শরীরের এই অবস্থায় যতটুকু সেবা যত্ন দরকার হাসপাতাল তার কতটা করবে? তার পক্ষে বেশি সময় দেওয়া সম্ভব নয়। তাছাড়া তিনি হাসপাতাল সহ্য করতে পারেন না। হাসপাতালে পা দিলেই বমি বমি ভাব হয়। বাসায় ফিরেও তা কাটতে চায় না। মহসিনের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করা দরকার। তাকে ইদানিং পাওয়াই যাচ্ছে না। কি যেন নিয়ে খুব ব্যস্ত। মাঝে মাঝে এমনও হয় বাড়ি ফিরতে পারে না। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। মহসিনের চিন্তিত মুখ দেখেই তা বোঝা যায়। ব্যবসা সংক্রান্ত কোনো জটিলতা হবে। দীপা প্রায়ই ভাবেন, জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করা হয়ে ওঠে না। মহসিনের ব্যবসার ব্যাপারে কোনো কৌতূহল দেখাতে তার ভালো লাগে না। আজ মহসিন সাহেব সন্ধ্যার আগেই ফিরলেন। তার মুখ শুকনো, তাকে খুব চিন্তিত মনে হচ্ছে। দীপা চায়ের কাপ নিয়ে যেতেই বললেন, আজ আমাকে সকাল সকাল ভাত দিতে পারবে? দীপা বললেন, কেন পারবো না? কটার সময় ভাত চাও? এই ধরো 7টা, 7:30। কোথাও যাবে? দীপা পাশেই দাঁড়িয়ে আছেন, অথচ মহসিন তাকে ঠিক লক্ষ্য করছে না বলেই মনে হচ্ছে। কেমন যেন অন্যমনস্ক। দীপা, বলো। আমি আজ বাসায় নাও ফিরতে পারি। যদি দেখো 11টার মধ্যে ফিরছি না, তাহলে দারোয়ানকে গেট বন্ধ করে দিতে বলবে। আচ্ছা। মহসিন চায়ের কাপে চুমুক দিতে দিতে হালকা গলায় বললেন, তোমার ডাক্তার বোন এ বাড়িতে অনেকদিন আসে না, ব্যাপার কি বলো তো? ব্যাপার আবার কি? নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত। কোনো কিছু নিয়ে রাগ টাগ করেনি তো? দীপা বিস্মিত হয়ে বললেন, রাগ করবে কেন? ট্রিনা রাগ করার মতো মেয়ে না। তার মধ্যে এসব অভ্যেস নেই। হঠাৎ ট্রিনার কথা উঠল কেন? এমনি, অনেকদিন ওকে দেখি না তাই। আচ্ছা, ওকে আসতে বলবো। নিশানার চাচার শরীরের অবস্থা নিয়ে ওর সঙ্গে কথা বলা দরকার। ওর শরীর কি আবার খারাপ হয়েছে? আজ তো খুব ভয়ই পেয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব বললেন হাসপাতালে নিয়ে যেতে। ডাক্তার বললে তাই করো, তবে এই সব করে কিছু হবে বলে মনে হয় না। তার যা হয়েছে তার নাম মৃত্যু রোগ। ভালো হবে, আবার খারাপ হবে, আবার একটু ভালো হবে, চলতেই থাকবে আনটিল দ্য ফাইনাল সলিউশন। দীপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কেউ এত সহজ ভঙ্গিতে মৃত্যুর কথা বললে তার ভালো লাগে না। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। সেই মৃত্যু নিয়ে এমনভাবে কথা বলা উচিত নয়। মহসিন চলে যাবার পরই দীপা ত্রিনাকে টেলিফোন করলেন। ত্রিনার স্বভাব হচ্ছে
টেলিফোন ধরেই হড়বড় করে একগাদা কথা বলা। অন্য কে কি বলছে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুফান মেইলে নিজের সব কথা বলে শেষ করে এক নিঃশ্বাসে। তারপরে নিঃশ্বাস ফেলবে, তারপর বলবে, আপা কেমন আছো? সেই প্রশ্নের উত্তরও সে ভালো মতো শুনবেই না। আপা এখন রাখি, কেমন? কারো অসুখ বিসুখ নেই তো? খোদা হাফেজ। আজও ত্রিনা টেলিফোন তুলে হড়বড় করে কথা বলে যাচ্ছে। আপা, আমি জানি তুমি আমার উপর খুব রাগ করেছ। গত 15 দিনে একবারও তোমাদের খোঁজ খবর নেইনি। যা ব্যস্ত ছিলাম বলার না। 2টা সেমিনার হয়েছে, একটা এপিলেন্সির ওপর, অন্যটা সাইকোডেলিক ড্রাগ। 2টাই খুব ইন্টারেস্টিং সেমিনার। এত ইন্টারেস্টিং হবে জানলে তোমাকে জোর করে নিয়ে যেতাম। এক আমেরিকান প্রফেসর এসেছিলেন, প্রায় 70-এর মতো বয়স হবে, প্রফেসর বার্ন। আমাকে কি বললেন জানো? খুব গম্ভীর গলায় বললেন, মিস ত্রিনা, আমি কি তোমার সঙ্গে অল্প কিছুক্ষণের জন্য হলেও প্রেম প্রেম গলায় কথা বলতে পারি? এরা কেমন রসিক দেখলে আপা। দীপা কোনো রকমে তাকে থামিয়ে বলল, তুই কি আমার এখানে আসতে পারবি? অবশ্যই পারবো। কখন আসবো? এখন? কাল সকালে এলেও হবে। নিশানার চাচার ব্যাপারে তোর সঙ্গে পরামর্শ করব। ওর অসুখ কি আরো বেড়েছে? হ্যাঁ, কি সব আজে বাজে কথা বলে। মানুষের মনের কথা নাকি বুঝতে পারে, জীবজন্তুর কথাও বুঝতে পারে। ব্রেন সেলের ডিসঅর্ডারেশন হচ্ছে, আর কিছু না। আমি সকালবেলায় চলে আসব। তবে আমাকে দিয়ে তো কিছু হবে না আপা, আমি হচ্ছি ছোট ডাক্তার। হাতের কাছের ডাক্তার সবসময় ছোট হয়। যে ডাক্তার অনেক দূরে তাকেই মনে হয় অনেক বড়। মাঝে মাঝে তুমি ফিলোসফির টিচারের মতো কথা বলো আপা। ফিলোসফির টিচারে এমন করে কথা বলে? তা তো জানতাম না। আমি তাহলে রাখি আপা, খোদা হাফেজ। দুলাভাই ভালো আছেন তো? হ্যাঁ, ও ভালোই আছে। ও তোর কথা আজ বলছিল। কি বলছিলেন? অনেকদিন তোর সঙ্গে দেখা হয় না, তুই রাগ করেছিস কিনা এইসব। ত্রিনা বিস্মিত গলায় বলল, গতকালই তো দুলাভাইয়ের সঙ্গে দেখা হলো, রোববারেও দেখা হয়েছে। তাই নাকি? তাহলে হয়তো ভুলে গেছে। দুলাভাইকে একটু দাও তো কথা বলি। ও বাসায় নেই। কখন ফিরবেন? রাত 11টার দিকে ফিরতে পারে, নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে মানে? রাতে কোথায় থাকবেন? তা তো জানি না। ব্যবসা ট্যাবসা নিয়ে কী সব সমস্যা যাচ্ছে। ত্রিনা গম্ভীর গলায় বলল, দুলাভাই যদি 11টার মধ্যে ফেরেন তাহলে বলবে আমাকে টেলিফোন করতে। আচ্ছা, কাল তোমার সঙ্গে দেখা হবে আপা, খোদা হাফেজ। মহসিন রাত 11টার মধ্যে ফিরলেন না। দারোয়ানকে গেটে তালা লাগিয়ে দিতে বলে দীপা শেষবারের মতো নিশানাথ বাবুর খোঁজ নিতে গেলেন। নিশানাথ চাদর গায়ে দিব্যি ভালো মানুষের মতো বসে আছে। হাতে স্যুপের বাটি, চামচ দিয়ে স্যুপ তুলে মুখে দিচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দে আছেন। চাচা, শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যাঁ মা, তবে ঘুম ঘুম ভাব এখনো আছে। স্যুপ খেয়ে আবার শুয়ে পড়ব। সলিড কিছু খাবেন? ভাত, মাছ, খুব ভালো পাঙ্গাস মাছ ছিল। না মা, দাঁত নেই, তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারি না, গলায় আটকে যায়। স্যুপটা কি খেতে ভালো হয়েছে? খুবই ভালো হয়েছে, অতি উত্তম হয়েছে। কাল ত্রিনা আসবে, ওর সঙ্গে কথা বলে ঠিক করব আপনাকে হাসপাতালে ভর্তি করাবো কি করাবো না। ডাক্তার সাহেব হাসপাতালে নেবার কথা বলেছিলেন। বলুক, আমি এখানেই থাকবো, বেশি দিন বাঁচব না মা, খুব বেশি হলে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ নিজের ঘরটায় থাকি। পরিচিত জায়গায় মরার একটা আলাদা আনন্দ আছে মা। দীপা কিছু বললেন না, তাকিয়ে রইলেন। কি কুৎসিত দেখাচ্ছে মানুষটাকে। দাঁত নেই, চুল নেই, সমস্ত গা ফুলে কি হয়েছে, অথচ এই মানুষের ভেতরটা যে কত সুন্দর তা তার মতো ভালো কেউ জানে না। দীপা। জি চাচা। তোমার কাছে আমার অনেক ঋণ। ঋণ নিয়ে মরতে ভালো লাগে না, তবে তোমার ঋণের জন্য আমার খারাপ লাগছে না। দেবী অংশে তোমার জন্ম, দেবীদের কাছে ঋণী থাকা দোষের না।
কথা ঘোরাবার জন্য দীপা বললেন, খাওয়ার পর কি আমি আপনার জন্য 1 কাপ গরম কফি আনবো? আনো। কফি এনে দীপা দেখলেন চাদর মুড়ি দিয়ে নিশানাথ বাবু ঘুমিয়ে পড়েছেন। দীপা তাকে জাগালেন না। অসুস্থ বৃদ্ধ মানুষটির জন্য তার চোখ ভিজে উঠল।